যারা জঙ্গলে বিস্টের সাথে সাথে বাস করত। কিছু মানুষ ছিল যারা আবার একটা সম্প্রদায় থেকে পালিয়ে ডেমন সম্প্রদায়ের সাথে বসবাস করত। আবার কিছু মানুষ ছিল যারা বিষাক্ত বিষ নিয়ে পড়াশোনা করতে ভালোবাসতো। এর ভিতরে ফোর্থ সম্প্রদায়ের যে লিডার ছিল সেটা হলো আমার ফুপি। আমার ফুপি ছিল সব থেকে শান্তিপূর্ণ একটি মেয়ে, যে একটা শান্তিপূর্ণ সম্প্রদায়ের লিড দিত, কিন্তু কেউ তাকে শান্তিতে থাকতে দেয়নি। তাই আমার ফুপি সিদ্ধান্ত নিয়েছিল তার রাজ্যের সমস্ত মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে হলেও ডেমনদের সঙ্গে লড়াই করবে। এই হলো মিস চাই, যে হলো ফোর্থ সম্প্রদায়ের লিডার। সে মূলত একজন ডেমন যার নাম নি। সেই নিয়ের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, আর সেই যুদ্ধে সে নিকে পরাজিত করেছিল ঠিকই, তবে নিজেও ভীষণভাবে ইনজুর্ড হয়ে পড়েছিল এবং একটা সময় পরে এই মহিলাটি মারা যায়। এরপরে আমাদের নায়িকাকে দেখানো হয়। এই হলো আমাদের এই ড্রামার নায়িকা, যার নাম হলো চাই যাও। ওকে আমরা যাও যাও বলে ডাকবো। যাও যাও খুব শান্তিপূর্ণ একটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু যে শান্তিও চেয়েছিল সেই শান্তি আসলে কি এত সহজে আসবে? ওর এই শান্তিপূর্ণ জীবনটা হয়ে ওঠে বিষাক্ত। আর একটা সময় পরে যে ভালোবাসার মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সেই মানুষটাকে ওকে হারাতে হয় এবং কঠিন এক শাস্তি ভোগ করেও তার জন্য। তখনই বোঝে যে এই ব্যাপারটা আসলে তার ভাগ্যেই লেখা ছিল। এটা ছিল এই ড্রামার ইন্ট্রো, আর এবার কিন্তু মেইন গল্পটাই শুরু হচ্ছে। তো গল্পের শুরুতেই আমরা লুই ইয়াং ভ্যালি দেখতে পাই, যেখানেই মূলত আমাদের নায়িকার জন্ম এবং তার বেড়ে ওঠা। তো নায়িকা যাও যাও আজকে তার সম্প্রদায়ের মানুষদের বলছিল একটা পরিবারের গুরুত্ব কতখানি। এটা হলো যাও যাও এর ছোট্ট ভাই। ওর এই ছোট্ট ভাইটি ছোট হলেও তার মাথায় বুদ্ধি ছিল অনেক বেশি। যাও যাও যখন এখানকার মানুষদের বলছিল আমি এই জায়গাটা কত পছন্দ করি এবং আমি পড়াশোনা করতে অন্য সম্প্রদায়ে যেতে চাই না, তখনই তার বড় ভাইয়েরা এবং দাদুরা তাকে নিয়ে টানাটানি করে আর বলে আজকে তো তোমাকে চিংসু সম্প্রদায়ে যেতেই হবে। তখনই যাও যাওয়ের মা আসে এবং একটা বড় দড়ি দিয়ে ওকে আটকে দেয়, এবং এটা হলো যাও যাওয়ের বাবা। ওরা শান্তিপূর্ণ সম্প্রদায়ের মানুষ এবং পড়াশোনা শেখানোর জন্য যাও যাওকে যেতে হবে চিংসু শহরে। ওই শহরে গেলেই সে ভালোভাবে পড়াশোনা শিখতে পারবে, যদিও সে তার নিজের বাড়ি ছেড়ে কখনোই সেখানে যেতে চাইছিল না। সে সবসময় চাইতো এই ভ্যালির ভিতরেই সারাটা জীবন থাকতে, কিন্তু তার বাবা বলে তোমার ফুপি চেয়েছিল মারা যাওয়ার আগে অন্তত তুমি পড়াশোনা করে বড় হও। ও বলে আমি বাহিরের দুনিয়া দেখতে চাই না, আমি কোনো মার্শাল আর্ট শিখতে চাই না। কিন্তু ওর ফুপি ওকে ছোটবেলায় বলেছিল ততটুকু পড়াশোনা শিখতে, ততটুকু মার্শাল আর্ট বিদ্যা জানতে, যতটুকু জানলে ও অন্তত নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবে। যাওয়ার পথে ওদের কাছে একটা লেটার আসে। সেই লেটারে লেখা ছিল চাং ফোর্টে নাকি আঘাত হানা হয়েছে এবং সেখানে অনেক বড় একটা ফাইট হচ্ছে। এবার আমাদের চাং ফোর্ট দেখানো হয়, যেখানে কিছু অ্যাসাসিন এসে আঘাত করেছিল। এই হলো চাং ফোর্টের লিডারের ছেলে, যার নাম হলো চাং নিং, যে আমাদের এই ড্রামার নায়ক। সে একাই ফাইট করছিল ওইসব লোকেদের সঙ্গে। ওই ফাইট করতে গিয়ে সে তার বাবাকে হারিয়ে ফেলে। সকালবেলা সে তার বাবার লাশটা নিয়ে যখন রাস্তার ধারে বসেছিল, তখনই এই পথ দিয়ে মূলত যাচ্ছিল যাও যাও এবং ওর বাবা। যাই হোক, ওরা সাথে সাথেই গাড়িটা থামিয়ে ফেলে, কারণ ওরা জানতে পেরেই এই পথ দিয়ে এসেছে। যাই হোক, এই অবস্থা দেখার পরে যখন যাও যাওয়ের বাবা দ্রুত দৌড়ে এদিকে আসতে থাকে, ঠিক তখনই অনেক বেশি হিংস্র হয়ে ওঠে চাংনিং। কারণ চাংনিং এখন অনেকটা অ্যাগ্রেসিভ মুডে আছে, যেহেতু কালকে সারা রাত ও অনেক ফাইট করেছে আর ও নিজের বাবাকেও হারিয়েছে। এজন্য ও এখন কাউকেই বিশ্বাস করতে পারছিল না, সবাইকেই ওর শত্রু মনে হচ্ছিল। তখনই ওর এই অ্যাগ্রেসিভ মুডটা দমন করার জন্য ওকে আটকে দেয় যাও যাও, এবং যাও যাও ওকে এক প্রকার শান্ত করে ফেলে। ঠিক তখনই পিছন থেকে লিডার চি আসে। লিডার চি ওকে পিছন থেকে একটা গলায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এই সম্প্রদায়ে মূলত পড়াশোনার জন্য যেতে চাইছে কিন্তু যাও যাও। যাক, এই লোকটা বলে আমি খবর পেয়ে এখানে এসেছি, চাং পরিবারের সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। এদিকে এখন তো চাংনিং খুব অসুস্থ ছিল। চাংনিংকে চিকিৎসা করছিল যাও যাওয়ের মা, কারণ সে একজন হিলার। এদিকে লিডার চি এর হাতে একটা লেটার দেখতে পাই, যে লেটারটা ভিজে গিয়েছিল। ওখানে লেখা ছিল আমি তো মারা যাচ্ছি, আপনারা প্লিজ আমার ছেলেটাকে দেখে রাখবেন। লিডার চি এই লেটারটা পড়া মাত্রই বলে
চাংনিংকে আমি নিজের সাথে করে আমার সম্প্রদায়ে নিয়ে যাব। ওখানে অনেক বড় ডক্টর আছে, সে নিশ্চয়ই চাংনিংকে সুস্থ করে ফেলবে। চাংনিং এ তখন একটু সময়ের জন্য জ্ঞান ফিরে আসে এবং সে একবার চোখ মেলে তাকায় যাও যাওয়ের দিকে। চাংনিং এর জ্ঞান ফেরার পরে ও নিজের বাবাকে দাহ করে, কিন্তু ওর মাথার ভিতরে শুধু একটাই দৃশ্য ঘুরছিল, যে বা যারা ওর বাবাকে মেরেছে সে বা তাদেরকে ও শেষ করে দিবে, এবং এটাই ওর জীবনের একমাত্র প্রতিজ্ঞা। এর বাহিরে ও আর কোনো কিছুই ভাববে না। যাই হোক, লিডার চি তখন ওকে নিয়ে চলে যায়, আর এদিককার ব্যাপারটা সামলানোর দায়িত্ব দিয়ে যায় যাও যাওয়ের বাবার হাতে। যাও যাওয়ের বাবা বাকি সবাইকে একে একে মাটি দেয়, আর তারপরে এখানকার যেসব ব্যাপার আছে সেগুলো সামলায়। কারণ চাংফোর্টে এই মুহূর্তে আর কোনো লিডার নেই, তাই এখানেই ওদের একটা মাস কাটিয়ে যেতে হয়। যদিও ওরা কিন্তু সিংশু শহরের দিকেই যাচ্ছিল, তো সেটা আর এই মুহূর্তে হয়ে ওঠে না। এখন যাও যাওকে ও ছোট ভাই জিজ্ঞেস করে বলে, চাংনিংকে কি আমরা সুস্থ করে তুলবো? যাও যাও তখন বলে, অবশ্যই। চাংনিং হলো চাং আঙ্কেলের ছেলে, যে অনেক ভালো একজন মানুষ ছিল, তাই ওকে আমরা সুস্থ করব। এরপরে একটা মাস কেটে যায়। এক মাস পরে ফাইনালি ওরা সিংশু শহরের সামনে এসে পৌঁছায়, যে শহরটা মূলত ছিল একটা পাহাড়ের ভিতরে, এবং এই পাহাড়ের একদম উচ্চ চূড়াই চিংশু শহরের লোকজনরা বাস করত, যেখানে নাকি কোনো একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না। এই শহরটাকে ঠিক এতটাই হেভিলি গার্ড দিয়ে রাখা হয়েছিল, এবং এখানে যেতে গেলে অনেক বড় বড় কিছু চেইন নিয়ে ধরে ধরে উপরের দিকে উঠতে হয়, আর তারপরে একটা বড় ব্রিজ অতিক্রম করে তারপরে চিংশু শহরের একদম ভিতরে প্রবেশ করতে হয়। তার মানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা শক্তিশালী গার্ড দিয়ে ঢেকে রাখা। ওরা আস্তে আস্তে ওই ভিতরে প্রবেশ করে। এখানে আসার পরেই একটা বাটারফ্লাই দেখে ওই ব্রিজের উপরেই থমকে গিয়েছিল যাও যাও, আর এই বাটারফ্লাইয়ের নাম ছিল পিস বাটারফ্লাই। এই বাটারফ্লাই ওর ফুপি খুব পছন্দ করত, ইভেন ওর ফুপি এই বাটারফ্লাইকে অ্যাট্রাক্ট করতে পারত। সেই ছোট্টবেলায় ও দেখেছে ওর ফুপি কত এই বাটারফ্লাই ধরেছে। এবার ও এই উড়ে যাওয়া বাটারফ্লাইটাকে ফলো করতে করতে পাহাড়ের আরো উঁচুতে উঠতে থাকে। এরপরে আমাদের লিডার চি এর মেয়েকে দেখানো হয়, যার নাম হলো লিং বো। এই মেয়েটি খুবই একটু দাপটে স্বভাবের ছিল। আর এখানে আমরা চাংনিংকেও দেখতে পাই। চাংনিংকে যেহেতু এক মাস আগে এখানে নিয়ে আসা হয়েছে, সেজন্য চাংনিং এখন বেশ কিছুটা সুস্থ হয়েছে ঠিকই, তবে লিং বো ওকে বুলি করছিল। আর এটা এসে যাও যাও দেখতে পেয়ে বলে, চাংনিংকে ওরা কেন এভাবে বুলি করছে, যদিও ওকে কিন্তু এখানে সুস্থতার জন্যই নিয়ে আসা হয়েছিল। লিংবো চাংনিংকে বলছিল তোমার দেহের রক্ত দিবে আমাকে। ও তখন বলে, আমার দেহের রক্ত নিয়ে আপনি কি করবেন? লিংবো বলে, খেলা করব, এজন্য দিবে। এবং ওর উপরে যখন অত্যাচার শুরু করে, ঠিক তখনই ওর সোজা গিয়ে এক প্রকার যাও যাওয়ের শরীরের উপরেই পড়ে। যাও যাওয়ার সাথে সাথে ওর হাতের পালস চেক করে বুঝতে পারে যে এর শরীরের সমস্ত ক্ষত সেরে গিয়েছে, কিন্তু তারপরেও এই ছেলেটা এখন এত উইক কেন? ও তখন ওকে বলে, এরা তোমার উপরে বুলি কেন করছে? যাও যাওয়ের দিকে চাংনিং তখন একবার তাকায়। লিংবো তখন বলে, তুমি কে? তখন যাও যাও বলে, আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। আমি কোনো মার্শাল আর্ট বিদ্যা জানি না, শুধু লেখাপড়া করতেই এসেছি। আমি আপনার রূপের প্রশংসা আগেই শুনেছি, আপনি দেখতে সত্যিই খুব সুন্দর। লিংবো তখন বলে, ঠিক আছে মেই মেই। মেই মেই মানে হলো ছোট বোন। তুমি আমাদের বিজনেসের ভিতরে কথা বলো না, ওই চাংনিংকে আমার হাতে তুলে দাও। কিন্তু ও চাংনিংকে তুলে দিতে চায় না, কারণ চাংনিং এর উপরে ওরা অত্যাচার করছিল। যাও যাও ওদের সঙ্গে হেসে কথা বলার চেষ্টা করে, আর কোনো মতে এখান থেকে চাংনিংকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও চাংনিংও কিন্তু অনেক কথাই বলছিল। ঠিক তখনই এখানে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই, যে হলো এখানকার থার্ড ডিসাইপেল। সে মূলত ওদেরকে নিয়ে সোজা লিডারের কাছে আসে। লিডারকে জানায় যে লিংবো এভাবে চাংনিং এর উপর অত্যাচার করছিল। তখন লিংবো যে মা, সে বলে, আপনি কেন অন্যদের কথা বিশ্বাস করবেন? আমি তো লিংবোকে চিনি, লিংবো কখনোই কারোর উপর খারাপ ব্যবহার করতে পারে না। তাই চাংনিংকেই জিজ্ঞেস করা হলে চাংনিং বলে, হ্যাঁ লিংবো আমার সাথে কোনো কিছুই করেনি, সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এই শুনে অবাক হয়ে গিয়েছিল যাও যাও। যাই হোক, লিডার চি তখন বলে, ঠিক আছে, তোমরা ছোট মানুষ, তোমরা সবাই এক জায়গায় হয়েছে, আগামীকাল থেকেই তোমরা দ্রুত পড়াশোনার চেষ্টা করবে। এদিকে চাংনিং বুঝতে পারে যে তাকে বাঁচানোর মতো সত্যিই কেউ নেই, কারণ সে একাই এই পৃথিবীতে বেঁচে আছে। তার
সম্প্রদায়ের লোক হিসাবে। তাই চাংনিং যাও যাওয়ের বাবা মাকে অনেক রেসপেক্ট করে, কারণ তার মনে হয়েছে এরাই পারে হয়তো তাকে বাঁচাতে, আর সেজন্য ও এদের উপরে অনেকটা আশ্বস্ত হয়। এবার যাও যাওয়ের বাবা তখন বলে, মা তখন বলে, লিডার চি, আমরা কিন্তু এখনো খুঁজে বের করতে পারিনি যে চাংফোর্টে সেদিন কারা আক্রমণ করেছিল। আমাদেরকে এবার সেদিকেও দৃষ্টিপাত করতে হবে। লিডার চি তখন বলে, অবশ্যই, ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, এবং আমি অলরেডি লোকজন পাঠিয়ে দিয়েছি সেখানে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। তোমরা একদম কোনো কিছু চিন্তা করবে না। এরপরে যাও যাওকে নিয়ে যাওয়া হয় তাকে যে কটেজে থাকতে দেওয়া হবে সেখানে। ঠিক তখনই আমরা ওখানে ফোর্থ ডিসাইপেল দেখতে পাই, যার নাম ফান জিশি। সে কিন্তু ফান সম্প্রদায় থেকে এখানে পড়াশোনার জন্য এসেছে। সে দেখা করতে এসেছিল যাও যাওয়ের সঙ্গে বলে তাকে যে কটেজে থাকতে দেওয়া হবে সেই কটেজে আগে থেকে এসে দাঁড়িয়েছিল, আর এই কটেজেই মূলত থাকতে দেওয়া হবে যাও যাওকে। কি সুন্দর না কটেজটা, এর ভিতরে জায়গাটা আরো বেশি সুন্দর। যাই হোক, এখানে ওদের নতুন কিছু মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। পরদিন সকালবেলা